DJ Moral Stories. সিংজিপুর নামের এক গ্রামে বন্নির পরিবার থাকত। বন্নি খুব ভালো স্ত্রী এবং খুব ভালো বৌমা ছিল। এক অ্যাক্সিডেন্টে প্রফুল্লর 2 হাত নষ্ট হয়ে গেছিল। তবে থেকেই বন্নি অনেক কষ্ট করে ডাব বিক্রি করে সংসার চালাতো। চলো, দোকান খোলার সময় হয়ে গেছে। আমরা এত পরিশ্রম করি বন্নি, ভগবান কি কখনোই আমাদের পরিস্থিতি ঠিক করবেন না? জানি না যে ছাবিলির ডাবের জলে আছেটা কি যা আমাদের ডাবে নেই। শুধুমাত্র 2-1 গ্রাহকই বন্নির দোকানে আসতো, কারণ সব গ্রাহক বন্নির দোকানের সামনে ছাবিলির ধাবাতেই চলে যেত। কিন্তু তবুও দুজনে অনেক পরিশ্রম করে ডাব পেড়ে আনতো নিজেদের ঘর চালানোর জন্য। দুজনে পুরো মন দিয়ে ধাবাটা আবার খোলে, এই আশা নিয়ে যে আজ হয়তো গ্রাহক সেখানে আসবে। এদিক ওদিক যেও না, বন্নির ডাবের জল খাও আর তরতাজা হয়ে যাও। আরে বন্নি বৌদি, 1 গ্লাস ডাবের জল খাওয়াও তো। যতক্ষণ তোমার হাতে ডাবের জল না খাই না, ততক্ষণ যেন শরীরে শান্তি আসে না। এই হলো একমাত্র মানুষ যে রোজ এখানে আসে ডাবের জল খেতে। বন্নি রাজুকে ডাবের জল দিতে যাচ্ছিল, ঠিক তখনই অনেক গ্রাহক ওদের দোকানের সামনে চলে আসে এবং সবাই মিলে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে। হে প্রভু, আজ তো বৌনি খুব ভালোই হয়েছে। অনেকদিন পর মনে হচ্ছে আমাদের দিন পাল্টাতে চলেছে। আর এরকমটা হলো, বন্নির দোকানটা চলতে শুরু করলো। এত বছরের পরিশ্রম এবার আশার আলো দেখাচ্ছিল। আরে তুই কোথায় ছাবিলির দোকানে যাচ্ছিস? না, এখানে ডাবের জল খেয়ে দেখ, এরকম স্বাদ আর কোথাও পাবি না। কালই প্রথমবার খেলাম আমি। নিজের দোকানের গ্রাহকদের বন্নির দোকানে যেতে দেখে ছাবিলি সহ্য করতে পারল না। এই বন্নি তো অনেক আগে এগিয়ে যাচ্ছে, এবার একে শিক্ষা দিতেই হবে। ছাবিলি লুকিয়ে বন্নির দোকানে যায় আর ওর ডাবের জলে নুন মিশিয়ে দেয়। আর এর কিছুক্ষণ পরেই একটা লোক ডাবের জলের গ্লাস ফেলে দিয়ে বলে, জি, এটা কি? টাকা নিয়ে এরা আমাদের বোকা বানাচ্ছে। এখানে এসে আমি খুব ভুল করেছি। প্রফুল ওনাকে আটকাবার অনেক চেষ্টা করে, কিন্তু ওই কাস্টমারকে আটকাতে পারে না। ওনাকে দেখে বাকি লোকজনরাও ওখান থেকে চলে যায়। অনেক খুশি হচ্ছিলে তোমরা, তাই না? কেমন লাগলো এবার? কেন করছো তুমি এরম? আমরা কি ক্ষতি করেছি তোমার? তুমি আমার ডাবের জলে নুন মিশিয়েছিলে না? হ্যাঁ, আমার সামনে কেউ এগিয়ে যাবে সেটা আমি কি করে দেখব? কাল থেকে তোমরা দোকান খুলবে না, বুঝেছো? বন্নি, তুমি ওর কথা শুনো না। ভয় পাওয়ার কোনো দরকার নেই। ইতিমধ্যেই ছাবিলি নিজের গুন্ডাদের ডেকে নেয়। রঙ্গা, এদের একটু ঠিক করে বুঝিয়ে দে তো। রঙ্গা প্রফুলকে খুব বাজেভাবে মারে। কেন মারছো আমার স্বামীকে? কি ক্ষতি করেছি আমরা তোমাদের? এখনো তো কিছুই করিনি। কাল যদি দেখেছি এই দোকান খুলেছিস, তাহলে তোর পুরো পরিবারের অবস্থা এটাই হবে। বন্নি আর প্রফুল অনেক ভয় পেয়ে যায় আর কাঁদতে কাঁদতে ডাব গাছের নিচে বসে পড়ে। মনে আছে তোমার? এই 3টে ডাব গাছ 8 বছর আগে আমরা লাগিয়েছিলাম। আজ কত বড় হয়ে গেছে, কত শুভ এরা। পরশুদিনই এদের ডাবের জল সবাইকে খাইয়েছিলাম। সবাই খুশি হয়ে খেয়েছিল আর ভিড় বেড়ে গেছিল। আর আজই সব শেষ হয়ে গেল। এই কাজ আমাদের এবার বন্ধ করতে হবে বন্নি। ওরা আমাদের অন্য গাছ থেকে ডাবও পারতে দেবে না। আর আমাদের এই গাছগুলো খুবই ছোট, কটা ডাবই বা পাবো এগুলোর থেকে? তখনই ওই 3টে গাছের মধ্যে একটা গাছ থেকে আওয়াজ আসে। পিঙ্কি, আমাদের উচিত এদের সাহায্য করা, তাই না? তাহলে করা যাক। প্রফুল আর বন্নি কিছু বোঝার আগেই ওই 3টে নারকেল গাছে মানুষের মতো চোখ, নাক আর ঠোঁট দেখা যায়। আমরা জাদুয়ের কাজ। বন্নি, তুমি উদাস হয়েও না। আমরা তোমায় 3টে বিশাল বড় ডাব দেব, যারা তোমাদের সব ইচ্ছে পূরণ করবে। 3টে গাছের একটা থেকে একটা ডাব পড়ে, যেটা তুলে বন্নি প্রফুলের সাথে নিজের বাড়ি চলে যায়। রাতে বন্নি প্রথমে ডাবটাকে বলে, আমার স্বামীর হাতে শক্তি ফিরিয়ে দাও, জাদুই ডাব। এটা বলতেই ডাব থেকে একটা আলো বেরোয় আর প্রফুলের হাত দুটোকে ছোঁয়। আর অমনি প্রফুলের দুটো হাত ঠিক হয়ে যায়। এই ডাবটা সত্যি জাদু ডাব। এই বলে দুজনেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে দুজনে দেখে যে ছাবিলির দোকান বন্ধ, যার কারণে আবার বন্নি আর প্রফুলের দোকানে প্রচুর ভিড় জমে। এই ডাব তো একটার পর একটা জাদু দেখিয়ে যাচ্ছে।
প্রথমের আনন্দের সীমা থাকে না, কিন্তু এক সপ্তাহ পরে ছাবিলি দোকান খোলে। কিন্তু এইবার অনেক চেষ্টা করেও বন্হির দোকানের ও কোনো ক্ষতি করতে পারে না। এই সব কি হচ্ছে আর কি করে? কেউ আমার দোকানে আসছে না, আর এই রঙ্গা কে জানে কোথায় গেছে। বন্নির ওপর নজর রাখতেই হবে। পরের দিন সকাল ঠিক 4টের সময় ছাবিলি বন্হি আর প্রফুল্লের পিছু নেয় আর ওদের জাদু গাছের সাথে কথা বলতে দেখে নেয়। নাও আমার লক্ষ্মী মেয়েরা, জল খাও। তুমি কত ভালো যে আমাদেরকে রোজ জল দাও। তুমি তো একদম আমাদের মায়ের মতো। ও, তাহলে এই সব এই জাদুই গাছেদের চমৎকারে হচ্ছে। বন্হি ওখান থেকে যাওয়ার পরেই ছাবিলি কাঁদতে কাঁদতে গাছের কাছে যায় আর ওদের বলে, আমি কারোর কি ক্ষতি করেছি ভগবান? মনে হচ্ছে এখন এই জীবনটা আর কোনো কাজের নয়। দিদি, আমরা কি এর সাহায্য করতে পারি না? কেন পারবো না? এটা বলতেই ওই 3টে গাছ ওকে 3টে ডাব দেয়, যা নিয়ে ছাবিলি তার দোকানে চলে আসে। ওই জাদুই ডাব, আমাকে অনেক টাকা দাও আর ওই বন্নির দোকান জ্বালিয়ে দাও। ছাবিলি এই কথা বলতেই 3টে ডাব 3 মুখ সাপে বদলে যায়। পালাও পালাও, সাপ, আমাকে বাঁচাও। পালাতে পালাতে ছাবিলি বন্হির দোকানে গিয়ে পৌঁছয়। আমাকে ছেড়ে দাও বন্নি, আমাকে বাঁচাও। আমার লোভের জন্য জাদুই ডাব সাপে পরিবর্তন হয়ে গেছে। এর উপায় তো ওই 3টে জাদুই গাছই বলতে পারে। সব গ্রামবাসীরা ওই গাছের কাছে যায়। সাপটাও সবার পিছু পিছু ওখানে পৌঁছে যায়। পিঙ্কি, চিঙ্কি, রিঙ্কি, এর সাহায্য করো, না হলে এই সাপ ওকে মেরে ফেলবে। ওকে মেরেই ফেলা ভালো, ও পাপী। এটা তো আমাদের একটা চাল ছিল, ঠিক যেরাম ও আমাদের সাথে করেছিল। আজ থেকে 8 বছর আগে ছাবেলির গুন্ডারা আমাদের দাদুকে অনেক বিরক্ত করত আর ওনার থেকে টাকা চাইতো। একজন গরিব কৃষক হওয়ার জন্য আমার দাদুর আর্থিক অবস্থা ভালো ছিল না, আর টাকা না দেওয়ার জন্য ছাবেলি আমাদের 3 জনকে মেরে মাটিতে পুঁতে দিয়েছিল। আর যেখানে আমাদের পুঁতেছিল বনি ওখানেই নারকেলের গাছ লাগিয়েছিল, আর আমরা গাছের রূপে বড় হয়ে গেলাম। রঙ্গাকে তো আমরা আগেই ওর পাপের শাস্তি দিয়ে দিয়েছি, এবার ছাবেলির পালা। আর সব গ্রামবাসীর সামনে ওই সাপটা ওকে জ্যান্ত গিলে ফেলে আর অদৃশ্য হয়ে যায়। আমি 3য় জাদুই নারকেল থেকে চাইছি যে আমার 3 জন মেয়েকে গাছের রূপ থেকে মুক্তি দিয়ে ওদের মানুষের রূপে নিয়ে এসো। বন্হির এটা চাওয়াতেই ওই 3টে গাছ 3টে নারীতে পরিণত হয় আর চিরকালের জন্য ওদের সাথে থাকতে শুরু করে। অনেক শপিং করার পর কামিনী হাঁপিয়ে বাড়িতে আসলো আর সবচেয়ে আগে ওই সুন্দর চাদরটা বের করলো, যেটাও ফ্রিতে পেয়েছিল। লাল গোলাপ দিয়ে সাজানো সেই সুন্দর চাদরটা এমন মনে হচ্ছিল যেমন পুরো কাশ্মীরটাই এর মধ্যে সাজানো। এই লাল চাদরটাকে কামিনী তার বিছানার উপর বিছিয়ে দেয়, আর ওটাকে দেখে ওর মনে অনেক রকমের ফুল ফুটে ওঠে। আর কেননা তার বিয়ে মাত্র 4 মাস হয়েছিল। লখনউয়ের মতন বড় শহরের কামিনী অশ্বিনের সাথে বিয়ে করে বিলাসপুরের কাছে একটা ছোট্ট গ্রামে গিয়ে থাকা শুরু করে। আরে চোখ বন্ধ করে আমাকে দিয়ে কি করাচ্ছ তুমি? বলো না কি করাচ্ছ? তুমি চোখটা বন্ধ রাখো আর আমার সাথে চলো, একটি সারপ্রাইজ আছে। এবার তোমার চোখটা খোলো। ও ওয়াও, অবশেষে তুমি তোমার মনের মতো চাদরটা পেয়ে গেলে। হ্যাঁ অশ্বিন, আর সেটাও পেয়েছি ফ্রি। কি বলছো? আরে ওই একটা নতুন মল খুলেছে না, ওখানে আজকে আমি অনেক শপিং করেছি, আর সেই শপিং এ এই চাদরটা আমাকে ফ্রি দেওয়া হয়েছে। আরে এই তো চাই, চাদর তো পেয়ে গেছো, এবার কি ইচ্ছে করছে ম্যাডাম? ডিনারের পর দুজনে ঘুমাতে চলে যায়। গভীর রাতে হঠাৎ অশ্বিনের ঘুম খুলে যায়, কারণ ওর পিঠের ওপরে ওর মনে হয় জলের মতন কিছু ভেজা আছে। ঘুমের ঘরে ও বিছানার ওপরে নিজের হাতটাকে ঘোরায়, তখনও বুঝতে পায় যে পুরো চাদরটা ভেজা আছে। তখন ও সঙ্গে সঙ্গে উঠে লাইটটা চালু করে। যখন অবাক হয়ে ও বিছানার দিকে তাকায়, তখন কিচ্ছু ভেজা দেখতে পায় না। সন্তুষ্টি করার জন্য ও আবার বিছানার ওপর হাত ঘোরায়, চাদরটা একদম শুকনো। অশ্বিন,
কি করছো? লাইটটা কেন চালু করেছো? কামিনী, একটু দেখো তো বিছানাটা কি ভেজা আছে? ওফ হো অশ্বিন, তুমি কোনো দুঃস্বপ্ন দেখেছো, এবার ঘুমিয়ে পড়ো। অশ্বিন এই ঘটনাটাকে দুঃস্বপ্ন ভেবে ঘুমাতে যায়, আর হঠাৎ তার চোখ ঘড়ির দিকে যায়। ওই সময় ঘড়িতে পাক্কা 12টা বেজেছিল। পরের দিন অশ্বিন রাত্রে যা ঘটেছিল সেটা কামিনীকে বলার চেষ্টা করে, কিন্তু কামিনী তাকে ইগনোর করে দেয়। অশ্বিন ওই ঘটনাটি ভুলে যাওয়ার চেষ্টা করে আর নিজের অফিস চলে যায়। কিন্তু সেই রাতেই আবার অশ্বিনের সেই অনুভব হয়। সে পাশে ঘুমানো কামিনীর দিকে তাকায়, যে গভীর ঘুমে ঘুমিয়ে আছে। সে নিজের বালিশটাকে ধরে দেখে, কিন্তু বালিশটা ভিজে নেই। আর তারপরেও নিজের চাদরটাকে ছুঁয়ে দেখে, কিন্তু ওটা ভিজে সপসপে। এই ভেজাটা কি? এটা জল না অন্য কিছু? সেটা দেখার জন্যে অশ্বিন নিজের হাত চোখের সামনে নিয়ে আসে আর ও জোরে চিৎকার করে। তার চিৎকার শুনে কামিনী ভয়ের চোটে জেগে যায় আর অবিলম্বে লাইট চালু করে। কি হলো অশ্বিন? রক্ত, রক্ত! দেখো কামিনী, আমার হাতে রক্ত লেগে আছে। এই দেখো, লাল লাল রক্ত। কোথায় অশ্বিন? তোমার হাতে তো কিচ্ছু লেগে নেই। এই তো, এই দেখো না, আমার পুরো হাত একদম রক্তে লাল হয়ে রয়েছে কামিনী। এই শুনে কামিনী ওর হাত জোরে ধরে নেয় আর বলে, অশ্বিন জ্ঞান ফিরিয়ে আনো, তোমার হাতে কিচ্ছু লেগে নেই। আর এইভাবে কামিনী অশ্বিনকে শান্ত করে দেয়। আর এই ঘটনা রোজ হতে থাকে। 12টা বাজলেই অশ্বিনের চিৎকার, কামিনীর ওকে সামলানো, আর অশ্বিনের এই বলা যে ওর চাদর ভিজে আছে আর ওর হাতে রক্ত লেগে আছে। 4 দিন পর কামিনী লাল গোলাপের এই চাদরটা বিছানা থেকে সরিয়ে ধোয়ার জন্য দেয়। তখন ওর মনে হয় যে ওর হাতে কিছু ভেজা ভেজা একটা ভাব আছে। ভয়ের চোটে ও চাদরটাকে নিচে ফেলে দেয় আর দেখে যে ওর হাতেও রক্ত লেগে আছে। ও জোরে চিৎকার করে। আর এই ঘটনা থেকে কামিনী অশ্বিনের কথাকে বিশ্বাস করে আর ও বুঝে যায় যে কিছু তো আছে এই চাদরে। এক সময় তো ও ভাবে যে এই চাদরটাকে ফেলে দিই, কিন্তু এই চাদরটা এত সুন্দর যে ওর মন মানে না। আর অবশেষে সেই চাদরের রহস্য জানার জন্য ও সোজা চলে যায় ওই দোকানদারের কাছে যেখান থেকে এই চাদরটা ও ফ্রিতে পেয়েছিল। আরে ম্যাডাম, আমরা কি করে জানবো এই চাদরে কি আছে? এ তো আমরা স্টক ক্লিয়ার করব বলে অফারে রেখেছিলাম। কিন্তু এই চাদরটা আপনি কোথায় থেকে পেয়েছিলেন? আরে এই চাদরটা সে তো আমরা হাসনা বেনের থেকে কিনেছি। এই যে বেন বাসন বেচে, জানেন তো। একটু দাঁড়ান, ও এক্ষুনি আসবে। কিছুক্ষণ পর বাসনওয়ালি হান্সা বেন ওখানে এসে পৌঁছায়। আসুন আসুন হাসনা বেন, আপনার সাথে কেউ দেখা করতে এসেছে। আপনি কি এই চাদরটাকে চিনতে পারছেন? এই চাদরটা? হ্যাঁ, এই 15-20 দিন আগে ওই পুরনো কোঠি থেকে পেয়েছিলাম। এর বদলেও একটা বড় কড়াই চেয়েছিল, কিন্তু আমি বলে দিলাম যে আরো কিছু কাপড় লাগবে, আরো পুরনো কাপড় জামা থাকলে নিয়ে আসো। কিন্তু ওই ফর্সা মহিলাটা যেই কাপড় জামা আনতে গেল তো গেল আর ফিরলই না। আমিও অনেকক্ষণ অপেক্ষা করলাম আর এই চাদরটাকে নিয়ে ওখান থেকে চলে আসলাম। হাসনা বেন, এ কোন মহলের কথা বলছেন আপনি? ওই ঠাকুর সাহেবের মহলের কথা আপনি বলছেন না তো, যেখানে এখন কেউ আর থাকে না? গত মাসেই তো ওনার লাশ একটা চাদর মোড়া অবস্থায় পাওয়া গেছিল। এই চাদরটা কি তাহলে? এই শুনে দুজনেই ভয়ের চোটে কেঁপে ওঠে। আর হঠাৎ করে হান্সা বেন কামিনীর হাত থেকে ওই চাদরটাকে ছিনিয়ে নেয়। চাদরটাকে হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে হান্সা বেন পেতনি রূপ ধারণ করে আর চিৎকার করে বলেন, এই চাদরটা আমার, আর আমি কাউকে শান্তিতে ঘুমাতে দেব না। এই চাদর দিয়েই আমাকে ফাঁস দিয়ে মারা হয়েছিল, আর এবার আমি সবাইকে মেরে ফেলবো।